वेलकम टू बेंगल फ्यूशन वेट चैनल। আমি ডক্টর অনন্যা বাসু এবং আমি বর্তমানে অ্যাজ এ গাইনোকোলজিস্ট অ্যাটাচ রয়েছি কলকাতা রুবি জেনারেল হসপিটালের সঙ্গে। আমাদের আজকের বিষয় হবু মায়েদের ভালো থাকার পাসওয়ার্ড। বর্তমানে মহিলারা বেশিরভাগই কর্মরতা এবং এই কর্মব্যস্ত বাইরের জীবনটাকে সামলেও তাদের সাংসারিক জীবনটাকেও সমানতালে চালিয়ে যেতে হয় এবং প্রত্যেক মেয়েই চায় একটি সুস্থ বাচ্চার মা হতে। এই প্রেগনেন্সি নামক যে পুরো পিরিয়ডটি, পুরো যে সময়টি, এটিকে যতদূর সম্ভব সাবধানতা এবং বিধিনিষেধ মেনে চলা উচিত, যাতে আমরা সকলেই একটি সুস্থ বাচ্চার জন্ম দিতে পারি। প্রথমত আমাদের শুরু করতে হবে প্রেগনেন্সির আগে থেকে, অর্থাৎ যখন বিবাহের পর আপনারা প্ল্যান করছেন যে এবার আমরা বাচ্চার কথা ভাবব, তখন থেকেই কিন্তু আমাদের ভাবনা চিন্তাটা শুরু করতে হবে এমনভাবে যাতে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সুস্থভাবে জন্ম নেয়। আমাদের প্রথমেই যেটা করতে হবে, যাকে আমরা ডাক্তারি পরিভাষায় বলি প্রি কনসেপশনাল কাউন্সেলিং। যখন আপনারা বাচ্চার জন্য পরিকল্পনা করছেন, তখনই যদি আপনারা গাইনোকোলজিস্টের কাছে যান, তখন গাইনোকোলজিস্ট আপনাদের পূর্ণরূপে পরীক্ষা করবেন এবং বিভিন্ন রকম ইনভেস্টিগেশনস বা পরীক্ষা নিরীক্ষা সাজেস্ট করবেন। এই পরীক্ষা নিরীক্ষা বিভিন্ন রকমের হতে পারে, যেমন বেসিক ইনভেস্টিগেশন, যেমন হিমোগ্লোবিন দেখা, শরীরে রক্তের পরিমাণ কতটা আছে, সুগারের পরীক্ষা করা, থাইরয়েড পরীক্ষা করা, আপনার ব্লাড প্রেশার চেক আপ করা এবং তার সঙ্গে অনেক সময় HPLC বা হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস অর্থাৎ থ্যালাসেমিয়া স্ক্রিনিং করা, প্রয়োজনে আলট্রাসোনোগ্রাফি করে দেখে নেওয়া যদি আপনার কোনো মেনস্ট্রুয়াল প্রবলেম থাকে, যে তার জন্য কোনো রকম আনুষঙ্গিক সমস্যা আছে কিনা যেটা আপনার চাইল্ড বার্থে কোনো রকম ধরনের কমপ্লিকেশন তৈরি করতে পারে। এগুলো আমাদের প্রথমেই দেখে নিতে হবে। এগুলো দেখে নেওয়ার কারণ হচ্ছে যে অনেক সময় এমন হতে পারে যে কোনো আনডায়াগনোসড বা আনডিটেক্টেড মেডিকেল সমস্যা বা গাইনোকোলজিক্যাল সমস্যা আপনার আছে, যে কারণে আপনার কনসেপশনের সময় প্রবলেম হতে পারে, বা অনেক সময় প্রেগনেন্সি আসার পরও মিসক্যারেজ, অ্যাবর্শন বা অনেক সময় প্রিম্যাচিওর ডেলিভারি জাতীয় কমপ্লিকেশন উদয় হতে পারে। তাই এই সমস্যাগুলো যতটা প্রিভেন্ট করা যায় সেটা করবার জন্যই এই প্রি কনসেপশনাল কাউন্সেলিং, অর্থাৎ প্রেগনেন্সি পরিকল্পনা করার আগে ডাক্তারের পরামর্শ নেওয়াটা খুব বেশি জরুরি। এরপর আপনি যখন কনসিভ করছেন, তার আগে ভীষণ জরুরি ফোলিক অ্যাসিড নামক একটি ওষুধ শুরু করা। ফোলিক অ্যাসিড বেসিক্যালি কোনো ওষুধ নয়, বলা ভালো এক ধরনের সাপ্লিমেন্ট, একটি নিউট্রিশনাল সাপ্লিমেন্ট। ফোলিক অ্যাসিড প্রেগনেন্সির অন্তত কনসিভ করবার 1 মাস আগে থেকে শুরু করা ভীষণভাবে প্রয়োজন, কেননা ফোলিক অ্যাসিড বাচ্চার কোনো রকম নিউরাল টিউব ডিফেক্ট, অর্থাৎ তার ব্রেন বা স্পাইনাল যে অ্যাক্সিস ডেভেলপ করছে বাচ্চার, এতে যাতে কোনো ধরনের সমস্যা না হয় সেটা প্রিভেন্ট করবার জন্য বা সেটাকে প্রতিরোধ করবার জন্য ফোলিক অ্যাসিড প্রেগনেন্সির আগে থেকেই কিন্তু শুরু করে দেওয়া দরকার। অর্থাৎ প্রেগনেন্সি যখন আপনি প্ল্যান করছেন, তখন থেকেই কিন্তু ডাক্তারের পরামর্শ অনুসারে আপনাকে নিয়মিত ফোলিক অ্যাসিড ট্যাবলেট খেতে হবে। এরপর যখন প্রেগনেন্সি কনসিভ করলেন আপনি, তখন প্রথমেই যখন ইউরিন টেস্ট পজিটিভ এলো, ইউরিন টেস্ট যখনই পজিটিভ হলো, তখনই একজন গাইনোকোলজিস্টের কাছে গিয়ে বা ফিজিশিয়ানের কাছে গিয়ে তার পরামর্শ নিন এবং প্রয়োজনে একটি আলট্রাসোনোগ্রাফি করে দেখে নেওয়া প্রয়োজন যে ভ্রূণটি ঠিক জায়গায় এসেছে কিনা এবং ভ্রূণের যে থাকার ঘর, অর্থাৎ যাকে আমরা ডাক্তারি ভাষায় রেসিডুয়া বলি, সেটি ঠিকমতো তৈরি হচ্ছে কিনা যথাযথভাবে, এবং ভ্রূণের বয়স কত। কোনো কারণে যদি ভ্রূণটি সঠিক জায়গায় না এসে ফ্যালোপিয়ান টিউব বা অন্য কোনো জায়গায় চলে এসে থাকে, যাকে আমরা ডাক্তারি ভাষায় একটপিক প্রেগনেন্সি বলি, সেই একটপিক প্রেগনেন্সি কিন্তু মারাত্মক হতে পারে, বিপজ্জনক হতে পারে, এমনকি পেশেন্টের জীবনের সমস্যা হতে পারে। তো সেই কারণে প্রথমেই দেখে নেওয়া দরকার ভ্রূণটি সঠিক জায়গায় এসেছে কিনা, এবং ফার্স্ট ট্রাইমেস্টারে অর্থাৎ প্রেগনেন্সির শুরুতেই যে আলট্রাসোনোগ্রাফিটা করা হয়, ভবিষ্যতেও বাচ্চার গ্রোথ মনিটর করবার জন্য এবং ভ্রূণের ঠিকমতো গ্রোথ হচ্ছে কিনা সেটা প্রপারলি দেখার জন্য, তার বয়স সঠিকভাবে নির্ধারণ করবার জন্য কিন্তু সেই আলট্রাসোনোগ্রাফিটাই সবচেয়ে বেশি অ্যাকিউরেট। প্রথম ট্রাইমেস্টারে অর্থাৎ ফার্স্ট ট্রাইমেস্টারে প্রথম 3 মাসের মধ্যে যে আলট্রাসোনোগ্রাফিটা করা হয়। এরপর ডাক্তার যেভাবে আপনাদের বলবেন, সাধারণত আমাদের আলট্রাসোনোগ্রাফি লাগে মোটামুটি 4টে সাধারণ অবস্থায়।
একটা প্রথম আলট্রাসোনোগ্রাফি যেটা আমি বললাম, দ্বিতীয় আলট্রাসোনোগ্রাফি দেখা হয় মূলত বাচ্চার নিউক্লিয়ার ট্রান্সলুসেন্সি, অর্থাৎ বাচ্চার কোনো রকম ডাউন সিনড্রোম জাতীয় জেনেটিক অ্যাবনর্মালিটি ডেভেলপ করছে কিনা এটা দেখবার জন্য আমরা 11 থেকে 13 সপ্তাহের মধ্যে একটা আলট্রাসোনোগ্রাফি বলি, কিছু ব্লাড টেস্ট সহ। এরপর বাচ্চার কোনো গঠনগত ত্রুটি বা অ্যানাটমিক্যাল অ্যাবনর্মালিটি হচ্ছে কিনা সেটা দেখার জন্য আমরা 18 থেকে 20 সপ্তাহের মধ্যে আরেকটি স্ক্যান করি। চতুর্থ স্ক্যানটি হয় আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী অবশ্যই এটা করাতে হবে। এটা সাধারণত হয় ডেলিভারির আগে, তখন দেখে নেওয়া হয় বাচ্চার ওজন, জলের পরিমাণ, গ্রোথ ইত্যাদি সব কিছু ঠিকঠাক আছে কিনা। এইভাবে রেগুলার অ্যান্টিন্যাটাল চেক আপ, অর্থাৎ নিয়মিত আপনার অবস্টেট্রিশিয়ান বা গাইনোকোলজিস্টের পরামর্শ নেওয়া এবং যে টাইমে তিনি ইনভেস্টিগেশনগুলো করাতে বলছেন সেই টাইমে সেগুলো করিয়ে নেওয়াটা খুব জরুরি। হয়তো আপনি খুব ব্যস্ত, আপনি আপনার দৈনন্দিন জীবনে ভীষণ ব্যস্ত, হয়তো আপনি আপনার কাজ সামলে সময় করে উঠতে পারলেন না, কিন্তু এরকম বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা হয় প্রেগনেন্সিতে যেগুলো কিন্তু ভীষণভাবে টাইম স্পেসিফিক, অর্থাৎ একটা পার্টিকুলার সময় যদি সেটা না করা হয় তাহলে কিন্তু পরে সেটা খুব একটা ভ্যালুয়েবল হয় না। যেমন বাচ্চার অ্যানাটমিক্যাল সার্ভে বা যেটিকে আমরা অ্যানোমালি স্ক্যান বলি, এটা কিন্তু আপনার যতই ব্যস্ততা থাকুন, ডাক্তার যদি আপনাকে বলে থাকেন 18 থেকে 20 সপ্তাহের মধ্যে করাতে হবে, তাহলে কিন্তু আপনাকে সেই পার্টিকুলার টাইমেই করাতে হবে। খাওয়া দাওয়ার ব্যাপারে আমরা ইউজুয়ালি বলি যে যতটা সম্ভব ন্যাচারাল ডায়েটের উপরই ডিপেন্ডেন্ট থাকুন। কিছু কিছু খাবার অনেকে অ্যাভয়েড করতে বলেন, যেমন আমরা শুনে এসেছি যে আনারস জাতীয় খাবার বা পেঁপে, যেটাকে বলা হয় কাঁচা পেঁপে বা পাপায়া, এই খাবারগুলোতে অনেক সময় বলা হয় প্যাপিন বা গ্লোবিলিন জাতীয় পদার্থ থাকবার জন্য অনেক সময় বলে যে বাচ্চা যে মেমব্রেনের মধ্যে গ্রো করছে সেই মেমব্রেনগুলোকে নাকি অনেকটা দুর্বল করে দেয়। তো এই খাবারগুলো কিছুটা অ্যাভয়েড করা ছাড়া আর যে ধরনের খাবারগুলো অ্যাভয়েড করা উচিত, যেমন হাই ক্যালোরি রিচ ফুড যেগুলো, যেমন ধরুন প্যাকেজড ফ্রুট জুস, আজকাল প্যাকেজড ফ্রুট জুস খুব পাওয়া যায়, প্যাকেজড ফ্রুট জুস, তারপরে বাইরের খাবার যেটা জাঙ্ক ফুড ইত্যাদি, এগুলো যতটা অ্যাভয়েড করে চলতে পারবেন এবং নর্মাল ডায়েটের উপর যতটা ডিপেন্ডেন্ট থাকতে পারবেন ততটাই কিন্তু ভালো। তবে ডায়েটের ব্যাপারে সবসময় একজন অভিজ্ঞ ডায়েটিশিয়ান এবং আপনার নিজের ডাক্তারের পরামর্শ অনুযায়ী ক্যালোরি মেপেই চলা ভালো। কেননা আজকাল দেখা যাচ্ছে যে বেশি বয়সে মা হওয়ার কারণে অনেকের ক্ষেত্রেই জেস্টেশনাল ডায়াবেটিস বা ব্লাড প্রেশারের সমস্যা, এই ধরনের সমস্যাগুলো কিন্তু দেখা যাচ্ছে। এই ধরনের সমস্যার ক্ষেত্রে কিন্তু ডায়েটের একটা উল্লেখযোগ্য রোল থাকে। অতএব ডায়েটের ব্যাপারে কিন্তু প্রথম থেকেই ভীষণ সাবধান হতে হবে। প্রেগনেন্সিতে অ্যাবসোলিউট রেস্ট বা বেড রেস্ট কিন্তু কখনোই বলা হয় না আজকাল, কারণ স্বাভাবিকভাবেই আপনি অফিসে কাজ করতে করতে বা স্কুলে কাজ করতে করতে এটা সম্ভব নয় যে আপনি আগাগোড়া পুরো প্রেগনেন্সি পিরিয়ডটা আপনি ছুটি নিয়ে থাকবেন বা রেস্টে থাকবেন। এবং অ্যাবসোলিউট রেস্ট কিন্তু ভালোও নয়, কারণ প্রেগনেন্সিতে একটা সমস্যা হয় যে আমরা বলি যে কোয়াগুলেবিলিটি, অর্থাৎ রক্তের যে জমাট বাঁধার প্রবণতা সেটা এমনিই বেড়ে যায়। অতএব আপনি যদি একদম বেড রেস্টে থাকেন, হাত পা প্রপারলি চালনা না করেন, তাহলে কিন্তু এই ধরনের সমস্যা অনেক বেশি বেড়ে যায়। যদি কারোর প্রেগনেন্সির আগে থেকেই এক্সারসাইজ করবার অভ্যেস থাকে, তাহলে সেই অভ্যেসটা ড্রাস্টিক্যালি বন্ধ না করে দেওয়াই উচিত, বরং একজন অভিজ্ঞ ট্রেনার এবং ডাক্তারের পরামর্শ নিয়ে লাইট এক্সারসাইজ যেমন সামান্য স্পট জগিং, হাঁটা, এইগুলো কিন্তু কন্টিনিউ করা উচিত। আর প্রত্যেক দিন একটা নির্দিষ্ট সময় রেস্ট, যেমন আমরা বলি রাত্রিবেলা 8 ঘন্টা ঘুম এবং দুপুরবেলায় 2 ঘন্টা রেস্ট হতে পারে, আপনি ঘুমাচ্ছেন বা আপনি রেস্ট নিচ্ছেন, এই মোটামুটি 8+2 এই টোটাল যে 10 ঘন্টার সময় রেস্টটা, এটা কিন্তু ভীষণভাবে জরুরি। এবার আপনি যদি অফিসে থাকেন, চেষ্টা করবেন যে আপনি চেয়ারে টানা একটা ডিউরেশন বসে থাকবেন না, অন্তত আধ ঘন্টা থেকে 45 মিনিট পর পর একটু উঠে হেঁটে নিলে দেখবেন আপনার পায়ে রক্ত সঞ্চালন এবং বাচ্চার জন্য কিন্তু সেটা অনেক বেশি উপকারী। তো যখন আপনি বসবেন তখন প্রেগনেন্সিতে স্বাভাবিকভাবেই আপনার কোমরে ব্যথা হওয়ার একটা প্রবণতা থাকে। কোমরের নিচে যদি বালিশ নিয়ে বসেন তাহলে কিন্তু সেটা আপনাদের জন্য অনেক বেশি কমফোর্টেবল হবে, অনেক বেশি আরামদায়ক হবে। নিজে থেকে কোনো রকম ওষুধ প্রেগনেন্সিতে নেবেন না, ইন্টারনেট দেখে নিজের উপর কোনো রকম ডাক্তারি করবেন না, কেননা প্রেগনেন্সিতে সব ওষুধই কিন্তু প্রকারান্তরে আপনার বাচ্চার উপর কোনো রকম ক্ষতিকর এফেক্ট করতে পারে। তাই জন্য ডাক্তারের পরামর্শ ছাড়া প্রেগনেন্সিতে কোনো রকম ওষুধ নেওয়া কিন্তু একেবারেই চলবে না। আর সবচেয়ে বেশি সাবধানতা দরকার যেটা আমরা বলি যে প্রথম 3 মাস এবং শেষের 3 মাস, মাঝখানে 3 মাসটা কিন্তু আমরা বলি যে অনেক আরামদায়ক সময়, ওই সময় কিন্তু আপনি অনেকটাই ফ্রি, আপনি নিজের ইচ্ছে মতন অ্যাক্টিভিটি করতে পারেন। প্রথম 3 মাস এবং শেষের 3 মাস অনেক বেশি সাবধানে থাকতে হয়। প্রথম 3 মাসে ফ্লাইট ট্রাভেল করাটা যতদূর সম্ভব অ্যাভয়েড করা উচিত। যে সমস্যাগুলো আপনাদের অবশ্যই মনে রাখতে হবে যে
7 মাসের পর থেকে বাচ্চার মুভমেন্ট কতটা হচ্ছে, অর্থাৎ বাচ্চার নড়াচড়া আপনি কতটা অনুভব করছেন। যদি আপনার কোনো কারণে মনে হয় যে বাচ্চা স্বাভাবিকের থেকে কম নড়ছে, বা যদি আপনি দেখেন যে কোনো রকম ব্লিডিং বা কোনো রকম ভেজাইনা দিয়ে অ্যাবনর্মাল কোনো রকম ডিসচার্জ দেখা যাচ্ছে, বা যদি কোনো রকম পেটে অ্যাবনর্মাল ব্যথা অনুভব করেন, এই সমস্যাগুলো বা মাথা ব্যথা করা, এই সমস্যাগুলো কিন্তু কখনোই আপনারা ইগনোর করবেন না। এই ধরনের কোনো সমস্যা দেখা দিলে ইমিডিয়েটলি আপনারা কিন্তু তৎক্ষণাৎ কোনো না কোনো লোকাল গাইনোকোলজিস্ট বা আপনার নিজের ফিজিশিয়ান বা গাইনোকোলজিস্টের সাথে যোগাযোগ করুন। আশা করি আমাদের আজকের আলোচনা থেকে আপনারা অনেক কিছু জানতে পারলেন। এরপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা আমাদের ইমেল করতে পারেন বা আমাদের ফোনে যোগাযোগ করতে পারেন, এবং দেখতে থাকুন বেঙ্গল ফুশন ওয়েব চ্যানেল। নমস্কার।